দেশে নির্বাচনী হাওয়া বইছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কেউ ভোট বানচালের চক্রান্ত করলে জনগণ প্রতিহত করবে। সকালে রাজধানীতে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি একথা বলেন। এদিকে পরাজিত শক্তি অসাম্প্রদায়িক মেলবন্ধন ভাঙার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় দলটির নেতাকর্মীরা। করা হয় ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত। পরে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একটি মহল জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, শত ষড়যন্ত্র করেও বাঙালির হাজার বছরের মেলবন্ধন ভাঙতে পারবে না কেউ। যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা বাংলাদেশের গণতন্ত্রকে এবং বাংলাদেশকে পরাধীন করাতে চায়, তাদেরকে বিনাশ করার যে মন্ত্রণা, এই বিনাশ করার মন্ত্রণা আমরা পাই এই দুর্গাপূজার মধ্যে দিয়ে। দেশ বিরোধী সব ষড়যন্ত্র সবাইকে প্রতিহত করার আহ্বান রিজভীর। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের দাবি মেনে নিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৫ দফা দাবিতে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেন তিনি। ১০ অক্টোবর সারা দেশে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেবে জামায়াত। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির কথা ভিত্তিহীন মন্তব্য করে প্রমাণ দেখানোর দাবি জানান তিনি। লোগো পরিবর্তন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, নতুন লোগো নিয়ে কাজ চলছে। আমরা তো দাবি করছি, আমরা তো এখনো কোনো নেগেটিভে নেই। আমরা দাবি আদায় হবে এবং দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব। আমরা পজিটিভ লাইনে চলতে চাই, এটা আলোচনার সুযোগ আছে সামনে। মুভমেন্টটা তো পার্ট অফ পলিটিক্স, এটা তো থাকবেই, সব সময় হয়েছে। একটা দাবির জন্য তো আন্দোলন হতেই পারে, সেই আন্দোলনটা কনস্ট্রাকটিভ, সে আন্দোলনটা আলোচনায় নিষ্পত্তি হতে পারে। এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো কারণ নেই। আমরা দাবির মধ্যে খেয়াল রাখবেন, বলেছি যে 15ই ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিত করতে হবে দাবি মেনে নিয়ে। আমরা 15ই ফেব্রুয়ারিতে আমরা ইলেকশন চাই। সংঘাত সহিংসতার পর অনেকটাই শান্ত খাগড়াছড়ি। অবরোধ শিথিল করায় পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বলবৎ রয়েছে ১৪৪ ধারা। এদিকে রবিবার সংঘর্ষে নিহত ৩ জনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করা এবং জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করতে পূর্ব পরিকল্পিতভাবে এই সংঘাত ঘটানো হয়েছে বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। খাগড়াছড়িতে এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতারের পরও সংঘাত সহিংসতায় জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জম্মু ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালে সড়ক অবরোধ শিথিল করায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সীমিত আকারে যানবাহন চলছে খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ঢাকা রুটে। তবে খাগড়াছড়ি পৌরসভা, সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারাও এখনও বলবৎ আছে। সড়কে বেড়েছে সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর টহল। সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে লাগাতার আন্দোলন, সেনাবাহিনীর উপর হামলা ও গুইমারায় সহিংস ঘটনা ইউপিডিএফ এর পূর্ব পরিকল্পিত বলছে আইনশৃঙ্খলা বাহিনী। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক করতে জনপ্রতিনিধি ও আন্দোলনকারীদের সাথে মতবিনিময় করেছে প্রশাসন। এ সময় তারা 8টি দাবি তুলে ধরেন। স্থানীয় প্রশাসন জানায়, অবরোধ পুরোপুরি তুলে নেওয়া হলে ১৪৪ ধারাও তুলে নেওয়া হবে। খাগড়াছড়িতে প্রশাসন কর্তৃক
আরোপিত 144 ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব এবং প্রশাসন যখন মনে করবে যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক তখন এটা প্রশাসন তুলে নিবে। এদিকে গুইমারায় সংঘর্ষে নিহত 3 জনের মরদেহ ময়নাতদন্ত শেষে সোমবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতেই তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করা হয়। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বিমান ভাড়া ছাড়া সর্বোচ্চ 7,50,000 ও সর্বনিম্ন 5,10,000 টাকার 3টি হজ প্যাকেজ নির্ধারণ করেছে বেসরকারি হজ ব্যবস্থাপনা সংগঠন হাব। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হাবের নেতারা। গত বছরের তুলনায় এবার খরচ বাড়েনি বলেও দাবি তাদের। এবছর হজযাত্রীদের বিমান ভাড়া 1.5 লাখ টাকা থেকে কমিয়ে 1,20,000 টাকা নির্ধারণ করার দাবি করেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। বলেন, পবিত্র হজকে কেন্দ্র করে অননুমোদিত এজেন্সিগুলোর দৌরাত্ম্য ঠেকাতে কঠোর ব্যবস্থা নেবেন তারা। আগামী 12 অক্টোবর পর্যন্ত 2026 সালে হজযাত্রীদের নিবন্ধন চলবে। এ সময়ের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজের ব্যয় আরও কমিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানায় বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ হজ প্যাকেজ সর্বমোট মূল্য 7,50,000 টাকা। দ্বিতীয়ত, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ 5,50,000 টাকা। তৃতীয় প্যাকেজ, যেটি সাশ্রয়ী প্যাকেজ, এই সাশ্রয়ী প্যাকেজের সর্বমোট মূল্য হচ্ছে খাওয়া এবং কোরবানি সহ 5,10,000 টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর প্রার্থীদের নির্বাচনী প্রচার চলছে। পূজার ছুটিতে বেশিরভাগ ছাত্রছাত্রী ক্যাম্পাস ছেড়ে গেলেও হলসমূহ খোলা থাকায় প্রার্থীরা যাচ্ছেন তাদের কাছে। দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর এখন চলছে নির্বাচনী প্রচারণা। দুর্গাপূজার ছুটি চলতে থাকায় বিভিন্ন হল, কটেজে ছাত্র শিবির, ছাত্রদল সহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। একই সাথে শাটলে দেখা গেছে সকল প্যানেলের সরগরম নির্বাচনী প্রচারণা। ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আসতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, পাচার করা টাকা ফিরিয়ে আনার বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। অনেক দেশে অনেকের সম্পদ ফ্রিজ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, সরকার চেষ্টা করে যাচ্ছে রাজনৈতিক সরকার আসার পরও অর্থ ফেরত আনার এই প্রক্রিয়ার ধারাবাহিকতা চালু রাখতে হবে জানিয়ে তিনি বলেন, তা না হলে এতদিন যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা থেমে যাবে। বাজার ব্যবস্থা কিছুটা স্থিতিশীল হলেও ব্যবসায়ীদের হাত থাকায় সরকারের চাওয়া অনুযায়ী সবকিছু হয়নি বলে অভিযোগ করেন অর্থ উপদেষ্টা। জানান, আপৎকালীন সময় বিবেচনায় থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে কিছু আতপ চাল আমদানি করা হবে। জুলাই আগস্ট আন্দোলনের সময় 41 জেলার 438টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে, আর 50টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে শেষ দিনে দেয়া সাক্ষ্যে এসব তথ্য জানান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এছাড়া ক্ষমতায় টিকে থাকতেই আওয়ামী লীগ সরকার গুম, খুন ও নির্যাতন চালিয়েছে। আগামী সপ্তাহে তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী। বিস্তারিত হাসান জাবেদের রিপোর্টে। জুলাই আগস্ট আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার কাজ চলছে। মামলার সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা তৃতীয় দিনে তার সাক্ষ্যে জুলাই আগস্ট আন্দোলন নিয়ে আল জাজিরা ও বিবিসির করা প্রতিবেদন ট্রাইব্যুনালে প্রদর্শন করেন। প্রতিবেদনে জুলাই আন্দোলনে নির্বিচারে যে হত্যাযজ্ঞ হয়েছে তার চিত্র ফুটে উঠেছে। এই প্রতিবেদনে যেটা দেখা যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছেন ছাত্রদের নিরাপত্তার বিধান উনি করছেন, কিন্তু আমরা বাস্তবে যেটা দেখলাম, মানবাধিকার লঙ্ঘনের এই রক্ষার নামে আহত ব্যক্তিকে এপিসি থেকে ফেলে দেওয়া হলো, একজনকে দাঁড় করিয়ে গুলি করা হচ্ছে। 50টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, গুলি করা হয়েছে আন্দোলন দমন। সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার নানা অপকর্ম করেছে, যার চূড়ান্ত পরিণতি হয়েছে 24-এর গণ অভ্যুত্থানে। খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, তারপরে নাশকতা
করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন। হত্যার তথ্য গোপন করার জন্য পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ পরিবর্তনে বাধ্য করা হচ্ছে। এদিকে রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য থাকলেও সাক্ষী অসুস্থ থাকায় তা নেওয়া সম্ভব হয়নি। আগামী 6 অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। এদিনের সবচেয়ে বড় আকর্ষণ হলো কুমারী পূজা। সারা দেশের মতো চট্টগ্রামে আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গাপূজা। নগরীর পাথরঘাটায় রাধা গোবিন্দ মন্দিরে কুমারী পূজার জন্য 6 জন কুমারীকে বসিয়ে ফুল, চন্দন, বেলপাতা, তুলসী পাতা দিয়ে চলে পূজা অর্চনা। কুমারী পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও মণ্ডপে মণ্ডপে অষ্টমী, কল্পরম্ভা ও বিহিত পূজা পালন করা হয়। এদিনে চট্টগ্রামের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এ সময় আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। সাভারের উৎসব মুখর পরিবেশে পালন করা হচ্ছে দুর্গাপূজা। ভাকুরতা ও তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান। নারায়ণগঞ্জের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনে আনন্দঘন পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছে বিজিবি। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি মুনাফার লোভে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আমদানি পণ্য জাহাজে মজুদ রাখছে এমন প্রমাণ পেয়ে জড়িতদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। এ সময় বন্দর এলাকায় বিশ্বাস গ্রুপের প্রায় 7,000 টন গম বোঝাই 6টি লাইটার জাহাজে কাগজপত্র যাচাইয়ে দেখা যায় পণ্য নিয়ে নির্ধারিত 72 ঘন্টার স্থলে এসব জাহাজ অতিরিক্ত 12 দিন ধরে অবস্থানের প্রমাণ মেলে। এছাড়াও 1150 টন পাথর বোঝাই আরেক জাহাজ গুলশানারার অতিরিক্ত সময় ধরে অবস্থানের প্রবণতা দেখা যায়। আর বসুন্ধরা 27-এ ছিল ফায়ার এক্সটিংগুইশার অকেজো। সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থার অংশ হিসেবে জরিমানা করা হয়। দ্বিতীয় দফা জানাজা শেষে নরসিংদীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের লাশ। সকালে মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাজা শেষে ব্রাহ্মণহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গতরাতে রাজধানী আজাদ মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। গত বছরের 24 সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র্যাব তাকে গ্রেফতার করে। এরপর ঢাকার কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। কারাগারে অসুস্থ হয়ে পড়লে রোববার ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই শিল্পমন্ত্রী। পিরোজপুরে পিকআপের ধাক্কায় 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি কুমিরমারা প্রান্ত থেকে বেকুটিয়া প্রান্তের দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায় এবং ব্রিজের এক পাশ সাময়িকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। স্থানীয়দের অভিযোগ, সেতুর রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারেক রহমানের নির্দেশে বিএনপিতে জ্ঞান নির্ভর রাজনীতি চালু হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। দুপুরে ঝালকাঠির নলছিটি মার্চেন্টস প্রাথমিক বিদ্যালয়ে মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতির সামনে উত্থাপিত তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আলোকে নলছিটি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনে অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোলার চরফ্যাশন ও মনপুরার শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সকালে মনপুরার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে বিএনপি নেতা ও সাবেক এমপি নাজিমুদ্দিন আলম হিন্দু সম্প্রদায়ের মাঝে তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান তুলে দেন। এ সময় তিনি বলেন, বিএনপির 31 দফায় সকল ধর্মের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানোর কথা বলা আছে। এছাড়া চরফ্যাশন পূজা মণ্ডপগুলোতে একইভাবে অনুদান প্রদান করেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পক্ষ থেকে মোংলায় বিধবা ও হতদরিদ্র নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এ সময় 200 নারী পুরুষের হাতে তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তিনি।
জুলাই সনদের আলোকে জাতীয় সংসদ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দফা কর্মসূচি দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে রাজধানীর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ। তিনি বলেন, দ্বিতীয় দফা আন্দোলনে আগামী ১ থেকে ৯ অক্টোবর জনমত গঠনে দেশব্যাপী গণসংযোগ, ১০ অক্টোবর বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। দুর্গাপূজার কারণে সমাবেশ সহ রাজপথের কর্মসূচি রাখা হয়নি বলেও জানিয়েছেন তিনি। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জাতিসংঘে ৩টি দলের প্রতিনিধিকে নিয়ে যাওয়ায় সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৫ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল, ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি রাখা হয় নাই। খাগড়াছড়ির ঘটনায় কিছু সন্ত্রাসীকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে পুরান ঢাকায় জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে পূজার শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানিয়েছেন, এদের কয়েকজনকে আটকও করা হয়েছে। এর আগে সচিবালয়ে উপদেষ্টা বলেন, পার্বত্য অঞ্চলের পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, তবে সনাতন ধর্মাবলম্বীরা যেন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারে সেজন্য ফ্যাসিস্টরা এসব ঘটনা ঘটিয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মহা অষ্টমীতে ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় করতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আগত ভক্তদের সাথে কথা বলেন তিনি। শুভেচ্ছা বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পার্বত্য অঞ্চল নিয়ে কথা বলেন। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার বাধা হিসেবে দেশ ও দেশের বাইরে থেকে একটি মহল উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করেছে দাবি করে উপদেষ্টা বলেন, খাগড়াছড়ির ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। সন্ত্রাসীদের কিছু মদতদাতা রয়ে গেছে, এরা দেশে বাইরে থেকে মদতদাতা রয়ে গেছেন। চিহ্নিত সন্ত্রাসীকে চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এর আগে সচিবালয়ে পার্বত্য অঞ্চলের পরিস্থিতি শান্ত আছে জানিয়ে উপদেষ্টা বলেন, দুর্গাপূজায় পরিস্থিতি অশান্ত করতে ফ্যাসিস্টরা এসব ঘটনা ঘটিয়েছে। এখন এই পাহাড়ের অবস্থা শান্ত, এখন মোটামুটি কোনো সমস্যা নেই। এই জিনিসটা করছিল যেন হিন্দুরা ভালোভাবে তাদের পূজাটা যেন উদযাপন করতে না পারে। এদিকে খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হলেও একটি মহল পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানান র্যাবের মহাপরিচালক। আমরা দেখলাম যে সে পরিস্থিতি সেখানে উত্তপ্ত করা হয়, অশান্ত করা হয়। এর পিছনে কোনো না কোনো ইন্ধন আছে এবং যেহেতু একটি ঘটনা ঘটেছে এর সুষ্ঠু তদন্ত হবে এবং এর আইনানুগভাবেই এই ব্যাপারটি মোকাবেলা করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে বলেও জানান র্যাব প্রধান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। নিবন্ধনের শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেবার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, নিবন্ধনের জন্য ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা হয়েছে। সব বিবেচনায় 2টি দল এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেবার সিদ্ধান্ত হয়েছে। এনসিপি কি প্রতীক নেবে তা জানিয়ে চিঠি দেবার কথাও বলেন তিনি। এরপর তার বিরুদ্ধে আপত্তি আহ্বান করে পত্রিকায় চিঠি দেয়া হবে। দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধন দেয়া হবে বলেও জানিয়েছেন ইসির সচিব। 2টো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা যে বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিলা নেই এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব।
বিপুল উৎসব আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপূজার মহা অষ্টমীতে মন্দির মণ্ডপে নেমেছে ভক্ত পূজারীদের ঢল। এদিনের মূল আকর্ষণ কুমারী পূজা। দেবীকে মহাগৌরী রূপে, কন্যা শিশুর প্রতিরূপে পূজা করেন ভক্তরা। মাতৃরূপে মহামায়া দেবী দুর্গার মাহাত্ম্য তুলে ধরার সঙ্গে অষ্টমীতে নারী শক্তির জয়গান গাওয়া হয় বলে মনে করেন ভক্ত পূজারীরা। দেখুন HM মেহেদী হাসানের রিপোর্ট। দুর্গা প্রতিমার পাদদেশে সুসজ্জিত পোশাক অলঙ্কারে ভক্ত সম্মুখে উপস্থিত 6.5 বছরের মানব শিশু লাবণ্য। দেবী কল্পনায় কুমারী শিশুই ভক্ত পূজারীর সামনে ধরা দেন নারী শক্তির জীবন্ত প্রতিভা হয়ে। মহা অষ্টমীতে দেবী আরাধনায় রামকৃষ্ণ মিশনের এই আড়ম্বর আচারে অংশ নিতে আসে সনাতন ধর্মের হাজারো মানুষ। সুখ, সমৃদ্ধি আর কল্যাণ কামনায় করে প্রার্থনা। কুমারীকে দেবী মায়ের রূপে যে প্রার্থনা করি, তার মধ্যে মাকে কল্পনা করি। তার মানে হচ্ছে প্রতিটা নারীর মধ্যেই মা আছে। নারী শক্তির মাধ্যমে একটা সমাজ, একটা পরিবার, সমাজ তথা একটা আপনার হলো পৃথিবীতে শান্তি বিরাজ করে, এটা আমরা বিশ্বাস করি। প্রতি বছরই যেন এভাবে পূজাটা হতে পারে, প্রতি বছর যেন আমরা দেবী মায়ের রূপ এভাবে করে আমরা পেতে পারি। পূজারীদের বিশ্বাস, বহু বছরের পুরনো ঐতিহ্য পরম্পরা রক্ষার এমন আয়োজনে পুরুষতান্ত্রিক সমাজের কাছে এ বার্তা পৌঁছায় জগতে প্রতি নারীতেই বিরাজ করেন দেবী দুর্গা। তাই নারীর আসন দুর্গার মতোই অতি উঁচুতে। সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক। ধাত্তা কুমারীর মধ্যে ভগবতীর ঐশ্বর্যের বিশেষ প্রকাশ, এটা শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছে। সেই শাস্ত্রবিধান অনুসরণ করে আমরা এই আমাদের রামকৃষ্ণ মঠ ঢাকায় 100 বছরেরও বেশি সময় ধরে এই কুমারী পূজার অনুষ্ঠান করে চলেছি দুর্গা পূজার সময়। পূজার শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধি পূজার মাধ্যমে শেষ হয় মহা অষ্টমীর সব আয়োজন। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতার দিক থেকে সবচেয়ে নিচে অবস্থান করছে বাংলাদেশ, এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা। বলছেন, ডাক্তার ও নার্সরা তুলনামূলকভাবে কম বেতন পাওয়ায় দেশের স্বাস্থ্য খাত ভয়াবহ মেধা পাচারের শিকার হচ্ছে। সকালে স্বাস্থ্য খাতের অবস্থা এবং চ্যালেঞ্জ নিয়ে এক আলোচনার সভায় এমন তথ্য উঠে আসে। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য খাতে কর্মরত জনবলের সিংহভাগ এখন বেসরকারি খাতে নিয়োজিত। মেধা পাচার হওয়ায় জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন একটি যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ করার কথা জানিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। ফেব্রুয়ারির মধ্যে বিদেশে পাচার হওয়া অর্থের কিছুটা ফেরত আসতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, পরবর্তীতে রাজনৈতিক সরকারও ধারাবাহিকতা ধরে রাখতে বাধ্য। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। প্রশ্নের জবাবে জানিয়েছেন, বর্তমানে বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও ব্যবসায়ীদের হাত থাকায় সরকারের চাওয়া অনুযায়ী সবকিছু হয়নি। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। আওয়ামী লীগ সরকারের সময় দেশ থেকে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে মে মাসে জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই অর্থ ফেরাতে 5 থেকে 7 বছর লাগতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে তৎপরতা শুরু হয়, গঠন করা হয় টাস্ক ফোর্সও। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে কি পাচার হওয়া অর্থের কিছুটা ফেরানো সম্ভব? মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে। আমি আর্টিকেল দেখলাম যে না, কোনো গতি হয়। আর অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কিন্তু এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি। কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাংকে, সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও, দেবে না তো। ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে। নতুন কোন সরকার যদি আসে, তারা আপনাদের ধারাবাহিকতা রাখবে কিনা সেটা নিয়ে সন্দেহ রাখতে তারা বাধ্য, কারণ যে প্রসেসগুলো আমরা চালু করলে এটা ছাড়া তো টাকা ফেরত আনতে পারবে না। তো আপনি ওরা যদি বসে থাকে ফেরত আসবে না, আর যদি আনতে হয় এই প্রসেসগুলো মেনটেন করতে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাজারে কতটা স্বস্তি মিলেছে। উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের চেষ্টা থাকলেও ব্যবসায়ীদের কারণে অনেক কিছুই সম্ভব হয়নি।
বাজার ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে, ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়। তবু আমি মনে করি বাজার যে মনিটরিং এবং বাজার যে মানে ব্যবসায়ীদের যে একটা ইসে আছে, পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার মধ্যে না কমে, এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি না। আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে সভায় থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আতপ চাল আমদানির অনুমোদন দেয়া হয়। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দুদকের পর্যবেক্ষণে থাকা তৃতীয় বিভাগের 15টি ক্লাবের ভোটাধিকার বাতিল করেছেন হাইকোর্ট। তার আগে এই ক্লাবগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। এদিকে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা উভয়ের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মমিনুর রিপনের রিপোর্ট। দুদকের তদন্তে নাম থাকায় নির্বাচনী কার্যক্রমের শুরু থেকেই আলোচনায় তৃতীয় বিভাগের 15টি ক্লাব। অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত 15টি ক্লাবের কাউন্সিলরশিপ ফেরত দেওয়া হয় গত সপ্তাহে। চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কমিশন। মঙ্গলবার এই ক্লাবগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিসিবির সাবেক সভাপতি ও পরিচালক প্রার্থী ফারুক আহমেদ। কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে, আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিলই করতে হবে। অর্ডারটা দেখার পরে নেক্সট না, আদালতের অর্ডার আমাদের মানতেই হবে। আদালতের অর্ডার যেই রকমই হোক আমরা সেইভাবেই ব্যবস্থা নিব। এই নিষেধাজ্ঞায় ক্যাটাগরি বিতে ক্লাব কোটায় 76 কাউন্সিলরের সংখ্যা এখন নেমে এসেছে 61তে। ভোটাধিকার স্থগিত 15 ক্লাবের একটির কাউন্সিলর ছিলেন বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু। এদিকে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা উভয়ের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকা জেলায় তাই নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধে লড়বেন রেদওয়ান ফুয়াদ। আমি আশা করব এই নির্বাচন কমিশন একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কাউন্সিলরদের স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। রাজশাহীর ভোটটা আমি ফেয়ার পাবো না, কারণ এখন পর্যন্ত 5টা যদি কাউন্সিলর ফোন বন্ধ রাখে, কোনো এক জায়গায় থাকে, তাহলে আমি কি করে মনে করব যে ইলেকশন ফেয়ার হবে। এদিকে নির্বাচনী পরিবেশ অনুকূলে না থাকায় প্রার্থিতা বাতিল করতে পারেন তামিম ইকবাল সহ আরও কয়েকজন। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।